বিসমিল্লাহির রহমানির রহিম। সিসিইআর মডেল কলেজের পক্ষ হইতে কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা করব মৎস্য চাষের ধারণা, মাছের প্রকারভেদ, বাংলাদেশের মৎস্য সম্পদ, মাছের অর্থনৈতিক গুরুত্ব। সর্বপ্রথম হচ্ছে মৎস্য চাষের প্রাথমিক ধারণা। মৎস্য চাষ আসলে কী? মৎস্য চাষ বলতে পানিতে বসবাসকারী প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে প্রজনন ও লালন, বৃদ্ধি ও যত্ন করা বা উৎপাদন করাকে বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাছ হলো ঠান্ডা রক্তবিশিষ্ট জলজ প্রাণী যা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। বাংলাদেশে মৎস্য চাষ বলতে মূলত মাছ চাষ করাকে বোঝায়। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাচল করে প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অস্বাভাবিকভাবে প্রজনন ঘটায় ও বংশবিস্তার করে। এরা নদী, পুকুর, ডোবা, বদ্ধ যে কোনো জলাশয়ে, সাগর ও মহাসাগর, মোহনা তথা মিষ্টি, আদালোনা বা লোনা পানিতে বসবাস করে। তবে এদের যখন পরিকল্পিত পুকুর, দিঘি, লেক ও বদ্ধ জলাশয়ে চাষ করা হয় তখন তাকে মৎস্য চাষ বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাছের প্রকারভেদ। দেশি বিদেশি ছোট বড় সকল প্রজাতির মাছকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। 1. শান্ত স্বভাবী, 2. রাক্ষসী স্বভাবী, 3. অবাঞ্ছিত মাছ। 1. শান্ত স্বভাবী। এই জাতের মাছসমূহ চাহিদা বেশি এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মাছগুলো মুক্ত জলাশয়ে হলেও পুকুর, দিঘি, ডোবায় চাষ করার খুবই উপযোগী। এরা খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, যেমন রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ ইত্যাদি। দ্বিতীয়, রাক্ষসী স্বভাবী। যেসব মাছ খাদ্যের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করে, এমনকি সরাসরি অন্য ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তাদেরকে রাক্ষসী মাছ বলে। এ জাতের মাছসমূহ খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে, যেমন থাই মাগুর, শোল, গজার, বোয়াল, চিতল ইত্যাদি। 3. অবাঞ্ছিত মাছ। এই জাতের মাছসমূহ খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এরা খাদ্য ও আবাসস্থলের জন্য চাষযোগ্য ও গুরুত্বপূর্ণ মাছের উপর চাপ সৃষ্টি করে, কেননা এরা জলাশয়ের সকল স্তরে বিচরণ করে। এরা প্রাকৃতিক ও সম্পূরক সব ধরনের খাবারই খায়। তবে এ জাতীয় মাছসমূহ রাক্ষসী স্বভাবের নয়। এ জাতীয় মাছসমূহ যেমন চান্দা, মলা, ঢেলা, পুঁটি ইত্যাদি। এই তিনটি ভাগে মাছগুলোকে বিভক্ত করা হয়েছে। এছাড়াও আরও অনেকভাবে মাছকে বিভক্ত করা হয়, সেগুলোকে আলোচনা অন্তর্ভুক্ত করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে মাছের প্রকারভেদ। দেশি বিদেশি ছোট বড় সকল প্রজাতির মাছকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। 1. শান্ত স্বভাবী, 2. রাক্ষসী স্বভাবী, 3. অবাঞ্ছিত মাছ। 1. শান্ত স্বভাবী। এই জাতের মাছসমূহ চাহিদা বেশি এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মাছগুলো মুক্ত জলাশয়ে হলেও পুকুর, দিঘি, ডোবায় চাষ করার খুবই উপযোগী। এরা খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, যেমন রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ ইত্যাদি। দ্বিতীয়, রাক্ষসী স্বভাবী। যেসব মাছ খাদ্যের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করে, এমনকি সরাসরি অন্য ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তাদেরকে রাক্ষসী মাছ বলে। এ জাতের মাছসমূহ খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে, যেমন থাই মাগুর, শোল, গজার, বোয়াল, চিতল ইত্যাদি। 3. অবাঞ্ছিত মাছ। এই জাতের মাছসমূহ খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এরা খাদ্য ও আবাসস্থলের জন্য চাষযোগ্য ও গুরুত্বপূর্ণ মাছের উপর চাপ সৃষ্টি করে,
কেননা এরা জলাশয়ের সকল স্তরে বিচরণ করে। এরা প্রাকৃতিক ও সম্পূরক সব ধরনের খাবারই খায়। তবে এ জাতীয় মাছসমূহ রাক্ষসী স্বভাবের নয়। এ জাতীয় মাছসমূহ যেমন চান্দা, মলা, ঢেলা, পুঁটি ইত্যাদি। এই তিনটি ভাগে মাছগুলোকে বিভক্ত করা হয়েছে। এছাড়াও আরও অনেকভাবে মাছকে বিভক্ত করা হয়, সেগুলোকে আলোচনা অন্তর্ভুক্ত করা হয় না। তৃতীয়ত, বাংলাদেশের মৎস্য সম্পদ। বাংলাদেশের মৎস্য সম্পদের উৎস হচ্ছে চারটি। 1. অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়। 2. অভ্যন্তরীণ মুক্ত জলাশয়। 3. আধা লোনা পানির জলাশয়। 4. সামুদ্রিক বা লোনা পানির জলাশয়। 1. আভ্যন্তরীণ বদ্ধ জলাশয়। পার বা ভূমি দ্বারা বেষ্টিত নির্দিষ্ট আয়তনে সুস্বাদু পানির জলাশয়কে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় বলা হয়। এই সমস্ত জলাশয়ে অন্য কোনো জলাশয়ের সাথে যুক্ত নয়। পুকুর, দিঘি, ভাউর ও উপকূলীয় চিংড়ি খামার অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের শ্রেণীভুক্ত। বদ্ধ জলাশয়ের মাছ চাষ করে উৎপাদন বৃদ্ধি করা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 56% আসে এই বদ্ধ জলাশয় হতে। 2. অভ্যন্তরীণ মুক্ত জলাশয়। স্বাদু পানির উৎস আয়তনে বদ্ধ জলাশয় অপেক্ষা বড় আকারের। এর সীমারেখা বা আয়তন পার দ্বারা বেষ্টিত থাকে না, যা অভ্যন্তরীণ মুক্ত জলাশয় বলে পরিচিত, যেমন নদ-নদী, খাল-বিল, হাওর, বাওর ইত্যাদি বলে পরিচিত। 3. আধা লোনা পানির জলাশয়। নদী ও সমুদ্রের মিলনস্থলের পানি আধা লোনা হয়। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কক্সবাজার, নোয়াখালী সহ উপকূলীয় জেলাসমূহের আধা লোনা পানি জলাশয় বিস্তৃত। 4. সামুদ্রিক বা লোনা পানির জলাশয়। এদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, যা সামুদ্রিক জলাশয়। এর অর্থনৈতিক এলাকা তটরেখা 12 নটিক্যাল মাইল তথা 2640 বর্গ নটিক্যাল মাইল, মহীসোপান 40 ফেদম গভীর পর্যন্ত তথা 24,800 বর্গ নটিক্যাল মাইল। একান্ত অর্থনৈতিক এলাকা তটরেখা 200 নটিক্যাল মাইল পর্যন্ত, যা 41,040 বর্গ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এটি সামুদ্রিক বিভিন্ন মাছসমূহর চিংড়ির এক বিস্তৃত এলাকা। মাছের অর্থনৈতিক গুরুত্ব। মাছ শুধু খাদ্য হিসাবে নয়, এদেশের জাতীয় অর্থনীতিতে মাছের গুরুত্ব অপরিসীম। বাৎসরিক মৎস্য উৎপাদনের প্রায় 70% পাওয়া যায় অভ্যন্তরীণ উৎস হতে এবং প্রায় 30% পাওয়া যায় সামুদ্রিক উৎস হতে। বিবিএস এর মতে দেখা যায় বাংলাদেশে প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা যেমন খাদ্যের অভাব থাকে, তেমনি পুষ্টির অভাব থাকে। মানবদেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য আমিষ অপরিহার্য। বাংলাদেশের মানুষের প্রতিদিন গড়ে আমিষ গ্রহণের পরিমাণ 62.52 গ্রাম। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে প্রাণীজ আমিষের মধ্যে কেবলমাত্র মাছ থেকেই আসে 58%, যা সহজলভ্য। মাছের হাড় ও কাঁটা সহজেই হজম হয়ে শরীর গঠন ও রক্ষণাবেক্ষণ সহায়তা করে। এদেশে মাথাপিছুর মাছ প্রাপ্তির পরিমাণ বছরে প্রায় 17 কেজি, কিন্তু চাহিদা প্রায় 18 কেজি। অর্থাৎ মাছ গ্রহণের পরিমাণ আমাদের সামগ্রিক পুষ্টির তুলনা অপ্রতুল। তাছাড়া মাছের চামড়ায় ভিটামিন সি এবং মাছে ভিটামিন এ ও ডি যথেষ্ট বিদ্যমান। আবার মাছে আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ও লৌহ আছে। বিজ্ঞানীদের মতে যারা বেশি মাছ খায় তাদের স্মরণশক্তি ও বোঝার ক্ষমতা অনেক বেশি হয়। তার কারণ হিসাবে দেখা গেছে সামুদ্রিক মাছের তেলে যথেষ্ট পরিমাণ মেধা বৃদ্ধিকারক ডিএসএ নামক এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। অন্যদিকে মাছের তেল রক্তের
কোলেস্টেরল কমায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। মাছের তেলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রক্তের অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না। মাছ শুধু যে বাংলাদেশের অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করে তাই না, মাছ রপ্তানি করে অর্জিত হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। সঙ্গতভাবে তাই বলা হয় মাছ বাংলাদেশের রূপালী ফসল। মাছ চাষের অর্থনৈতিক গুরুত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো হলো, যেমন কর্মসংস্থান। বাংলাদেশে প্রায় 20 লক্ষ মানুষ মৎস্য সম্পদ আহরণ, পরিবহন ও বিক্রয় কাজে নিযুক্ত হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করছে। সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে সম্প্রসারণ করতে পারলে হয়তো এ সেক্টরে আরও জনশক্তি নিয়োজিত হতে পারবে। 2. হাঁস মুরগির খাদ্য। মাছের অপ্রয়োজনীয় অংশ বা শুষ্ক মৎস্য চূর্ণ দ্বারা হাঁস মুরগির উত্তম সুষম খাদ্য তৈরি করা হচ্ছে। 3. জাতীয় অর্থনীতির বিকাশ। মৎস্য সম্পদ আমাদের জাতীয় অর্থনীতিতে সুদৃঢ় করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। আমাদের জাতীয় উৎপাদনের শতকরা প্রায় 6% আসে মৎস্য সম্পদ থেকে। 4. রপ্তানি বাণিজ্যের প্রসার। বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে মৎস্য সম্পদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ি স্থান চতুর্থ। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় 11% বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে। 5. জীবিকার উৎস। বর্তমানে এদেশে মোট 11 বিলিয়ন পূর্ণকালীন ও খণ্ডকালীন মৎস্যজীবী নিয়োজিত রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের জনসংখ্যা প্রায় 6% জীবিকার জন্য প্রত্যক্ষভাবে মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। কাজেই বেকারত্ব লাঘবের জন্য কর্মসংস্থানের উৎস হিসাবে মৎস্য সম্পদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। 6. শিল্পের কাঁচামাল। নানান রকম শিল্পের কাঁচামাল হিসাবে মাছের ভূমিকা লক্ষণীয়। মাছের কাঁটা ও উচ্চাতাংশ ঔষধ ও অন্যান্য শিল্পজাত পণ্যের তৈরিতে ব্যবহৃত হয়। কাজেই বহুমুখী বিজ্ঞানভিত্তিক শিল্পে বিকাশের মাছের অবদান অপরিহার্য। 7. সার। মাছের উচ্চিটাংশ ও উপজাত পদার্থ ভালোভাবে পচিয়ে উত্তম সার তৈরি করা হয়। ফসল উৎপাদনে জৈব সার হিসেবে এটি যথেষ্ট সহায়ক। 8. পশু পাখির খাদ্য। মাছের উচ্চাটাংশে তৈরি হয় ফিশ মিল, বিভিন্ন গৃহপালিত পশু ও খাদ্যের উৎকৃষ্ট খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এই হলো মাছের অর্থনৈতিক গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে আজকে প্রথম পর্ব আলোচনার মাধ্যমে প্রথম অধ্যায় থেকে জানতে পারলাম মৎস্য চাষের ধারণা, বাংলাদেশের মৎস্য সম্পদ, মাছের প্রকারভেদ, মাছের অর্থনৈতিক গুরুত্ব এবং বিস্তারিত আলোচনা করার জন্য কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বই সংগ্রহ করতে হবে এবং বাসায় বসে পড়াশোনা করতে হবে। কারণ এই পরিস্থিতিতে বাইরে যাওয়া যেমন ঠিক নয়, ঠিক তেমনি করে বাসায় বসে পড়াশোনা করা সবার জন্য উত্তম। সবাই বাসায় থাকো, ভালো থাকো, এই দোয়া রইল। এই বলে আমি আজকে অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।